মনে করেন একজন মানুষকে আপনি প্রচণ্ড রকমের ভালোবাসেন। সকালে ঘুম থেকে উঠে শুনলেন মানুষটা আর নেই, বা আপনি জানতে পারলেন সে মানুষটা কিছুদিনের জন্য পৃথিবীতে আছে। কেমন লাগবে তখন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নিয়ে এপিসোডের আজকে তৃতীয় পর্ব। তো আজকের পর্বে আরেকটা ভালোবাসার গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটা পাঠিয়েছে সিলেট থেকে সাইফুর রহমান নামের এক ভাই। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি সাইফুর রহমান। আমরা দুই ভাই দুই বোন। আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আমি পড়ালেখার সুবাদে হোস্টেলে থাকি। আমার প্রিয় মানুষটার আগমন আমার জীবনে এক কল্পনাবিলাসী পরীর মতো। তার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসবে, তাও আবার নিজে থেকে প্রপোজাল দিয়ে। ওর নাম ছিল ইসরাত জাহান আখি, বাসা কুড়িগ্রামে। সে ছিল তার বাবা মায়ের আদরের সন্তান। তারা দুই বোন, সে বড়, আর ছোট বোনের বয়স 8 কিংবা 9 মাস। সে ছিল পরিবারের বড় মেয়ে, খুব আদরের। তার বাবা ছিলেন ইউনিয়ন মেম্বার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো সে। তার সাথে আমার পরিচয় হয় অনলাইনে। টেলিগ্রামে একটা অনলাইন কাজের বিষয়ে কথা বলা শুরু হয়। কাজের বিষয় নিয়ে কথা হতে থাকে আমাদের। আর এইভাবে সে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপর একদিন আমাকে সে বলে সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে, আর ওই ছেলেটা যে আমি তা প্রকাশ করে না। ইশারা ইঙ্গিতে অন্যভাবে বোঝাতে থাকে আমাকে প্রতিনিয়ত। আমি সেটা বুঝেও না বোঝার ভান করে থাকতাম। পরের দিন আমি ওকে বলি যে আমিও আমাদের পাড়ার একটা মেয়ের প্রেমে পড়েছি। তাকে খুব ভালো লাগে, কিন্তু তাকে আমার মনের কথা এখনো বলতে পারিনি। তুমি আমাকে একটা টিপস শিখিয়ে দাও, কিভাবে আমি তাকে আমার মনের কথাগুলো বলবো, যেহেতু তুমি একজন মেয়ে। এগুলো শোনার পর সে কেমন জানি অন্যরকম হয়ে পড়েছিল। আমার মেসেজের আর রিপ্লাই দিচ্ছিল না আগের মতো। পরে একটা মেসেজ করে বলে, আচ্ছা রাখি, আমার ভালো লাগছে না, কালকে কথা হবে। কিন্তু পরের দিন সকালে আমাকে আর নক দেয়নি। আমি অনেক সময় অপেক্ষা করে নিজেই নক দিলাম। পরে ওকে জিজ্ঞেস করলাম, তুমি যে ছেলেকে ভালোবেসে ফেলেছ তাকে তোমার মনের কথা বলে দাও। তখন সে বলে, আমি তাকে আমার মনের কথা বলবো ভাবছিলাম, কিন্তু ওই ছেলেটা আমাকে মনে হয় পছন্দ করে না, অন্য কাউকে ভালোবাসে। তখন আমি বললাম, তুমি কিভাবে জানলে? সে বলল, আমি তার ব্যবহারে বুঝেছি সে আমাকে ভালোবাসে না। তখনও মুখ ফুটে কিছু বলে নাই সে, যে সে আমাকে ভালোবাসে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটাকে আমি? তখনও বলল, তুমি হতে যাবে কেন, আর তুমি তো অন্য মেয়েকে পছন্দ করো। আমি আবার বললাম, ওই ছেলেটাকে আমি? হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। 3বার বলার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, এই কথাটা এতদিন বলো নাই কেন? আসলে মেয়েরা একটু বেশি লাজুক হয়, তারা সহজে মনের কথা প্রকাশ করে না। তারা এটা চায় যে একজন ছেলে আগে থেকে তাকে প্রপোজ করবে। তো এভাবে আমাদের রিলেশনটা শুরু হয়। সে আমাকে অনেক ভালোবাসতো। সে সবসময় আগে থেকে আমাকে নক করতো। দিনরাত 24 ঘন্টার মধ্যে আমরা 2-1 ঘন্টা পর পরই কথা বলতাম। আমার সাথে কথা না বললে সে থাকতেই পারতো না। অফলাইনে থাকলে নাম্বারে কল করে অনলাইনে আসতে বলতো। এভাবেই চলতে থাকে। মাঝে মধ্যে আমার উপর অনেক রাগ করতো, অভিমান দেখাতো। আবার আমি যদি অভিমান না ভাঙাতাম, সে নিজে নিজে আবার সব ভুলে গিয়ে আমাকে নক দিত। একবার এমন হয়েছিল, একদিন আমি বাড়ি থেকে হোস্টেলে আসার সময় অনলাইনে আসিনি। আমাকে হোয়াটসঅ্যাপে মনে হয় সারাদিনে 50 থেকে 60 বার মেসেজ করেছে, কল করেছে। লাস্টের মেসেজগুলো অনেক অভিমান নিয়েই করেছিল। ওই দিন আমি সন্ধ্যা 7টায় অনলাইনে আসি। আসার পর মেসেজগুলো দেখি, পরে কল করি কিন্তু রিসিভ করে না। মেসেজ সিন করে অথচ রিপ্লাই দেয় না। তখন আমি একটা ইমোশনাল হয়ে কান্না করে একটা ভিডিও পাঠিয়ে দিই। ভিডিওটা পাঠিয়ে দিয়ে অফলাইনে চলে গিয়ে ফোনটা অফ করে রাখি। পরে রাত 11টার দিকে অনলাইনে আসি। আসার পর দেখি অনেকগুলো মেসেজ করে রেখেছে, আর অনেকগুলো ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে ছবি দিয়েছে। আর শেষ মেসেজটা ছিল, যদি মারা যায় তাহলে ক্ষমা করে দিও। আমি এগুলো দেখে সাথে সাথে ওকে নক দেই, কিন্তু কোনো রিপ্লাই নেই, মেসেজও সিন করে না। পরে ওর নাম্বারে কল করি। ওর একটা আপু ফোনটা রিসিভ করে আর বলে, আখি ভালো নেই, হসপিটালে আছে। ওই দিন আমি ওর জন্য অনেক কান্না করেছি। একজন মেয়ে হয়ে একটা ছেলের জন্য এতটা পাগল, আমি তা বিশ্বাস করতে পারতাম না। কারণ বর্তমানে একজন মেয়ের 4 থেকে 5টা বয়ফ্রেন্ড থাকে, কিন্তু সে ছিল একদম আলাদা। আমার জন্য এত পাগল ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এমন মানুষকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। কিন্তু জীবনে তো এত সহজে সুখ ধরা দিবে না। আগস্টের শেষের দিকে ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু ওষুধ দেয়, সেটা নিয়ে বাসায় চলে আসে। কিন্তু একদিন যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তাই তাকে কুড়িগ্রাম জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলে সে আর বাঁচবে না। তার কথা বিশ্বাস না করে তাকে রংপুর নিয়ে আসা হয়। সেখানেও ডাক্তার বলে তার অবস্থা তেমন ভালো না।
বেশি দিন হয়তো বাঁচবে না। তখনও আখি কিছুই জানতো না, কিন্তু সবাই কান্না করছে এটা দেখে হয়তো কিছু বুঝতে পেরেছিল। তো তারপরে আখিকে নিয়ে ঢাকাতে আসে। ঢাকার ডাক্তাররাও সেম কথা বলে। তারা সেই কথা বিশ্বাস না করে ইন্ডিয়াতে নিয়ে যায়। কলকাতার ডাক্তাররা বলে রোগীর বেশি দিন সময় নেই, ওকে বাসায় নিয়ে ভালো মন্দ কিছু খাওয়ান। ও এতটাই অসুস্থ ছিল, অথচ আমার সাথে কথা বলা বন্ধ করেনি। সবসময় আমাকে বলতো আমার কিছু হবে না, তো আমি বাঁচতে চাই। আর শুধু কান্না করতো। আমি অনেকভাবে বোঝাতাম, বলতাম কিছু হবে না, কিন্তু আমি আমার নিজেকে বোঝাতে পারতাম না। ওর মৃত্যুর আগের দিন রাতে আমাকে মেসেজ করে বলে আমি আর হয়তো বাঁচবো না। আমার মন বলতেছে আমার হাতে আর বেশি সময় নেই। আমি এগুলো শুনে চোখের পানি আটকাতে পারছিলাম না। আমাকে নাকি দেখতে খুব ইচ্ছে করছে। ভিডিও কল করে কান্না চেপে রেখে তার সাথে কথা বলছিলাম। সকালে উঠে দেখি অনেকগুলো মেসেজ করেছে। ও আমাকে বলে কাল রাত থেকে আমার পাগুলো অবশ হয়ে গেছে, হাতগুলো অনেকটা অবশ, ফোন ধরার শক্তি নেই। একটা আপু ফোন ধরে আছে, আর ও কাঁপা কাঁপা হাতে টাইপ করছে। ও আমার কাছ থেকে কয়েকটা কথা নেই, আমি যেন সেই কথাগুলো সারা জীবন রাখি। আমি আর কখনো কাউকে যেন কলিজা বলে না ডাকি। আমি যেন ভালো মেয়ে দেখে বিয়ে করে নেই, কোনোদিনও যেন পরিবার থেকে আলাদা না হই। ওর খুব শখ ছিল আমার ঘরে বউ হয়ে আসবে, আর সারা জীবন আমার পরিবারের সাথে এক হয়ে থাকবে। আর তার শেষ কথা ছিল আমি যেন তাকে কোনোদিন ভুলে না যাই। এই ছিল তার শেষ কথা। পরে সকাল 10টা 30 মিনিটে সে আমাকে ছেড়ে পুরো পৃথিবী ছেড়ে চলে যায়। ও নাকি মারা যাওয়ার আগে আমাকে খুঁজেছিল। ওর মৃত্যুর খবর শুনে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ি। আমার আম্মু আমাকে অনেক বুঝিয়েছে। প্রায় 1 মাসের মতো অসুস্থ ছিলাম, এখন অনেকটা ভালো আছি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমনটা হবে। আমার জীবনে আখিকে পেয়ে সত্যিই খুব লাকি মনে করতাম নিজেকে। তার একটু বেশি কেয়ারিং এ আমি বিরক্ত হলেও পরে আবার নিজে নিজেই হাসতাম যে এমন একজন কেয়ারিং মানুষ আছে আমার জীবনে। মাঝে মাঝে ওকে অনেক কষ্ট দিয়ে কথা বলতাম। ও আমার কথায় কষ্ট পেয়ে কান্না করতে করতে বলতো যেদিন থাকবো না সেদিন খুব মিস করবে আমায়, দেখে নিও। আজও অনেক মিস করি ওকে। কিভাবে বেঁচে আছে শুধু এটা আমি জানি। সত্যিই খুব কষ্ট দেয় প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা। আমার মনে প্রাণে সে এখনো আছে। এই জীবনে রিলেশনে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই। আমি জানি না আখির মতো কাউকে পাবো কিনা, তবে তার জায়গাটা কখনো কাউকে দিতে পারবো না। আজ 3 মাস হলো আখি নেই। ওর শূন্যতা আমায় প্রতিনিয়ত কাঁদায়। সবশেষে একটা কথা বলতে চাই, কারো জীবনে এমনটা যেন না হয়। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। হয়তোবা চোখের পানি চলে এসেছে। আসলে গল্পটা রেকর্ড করতে করতে আমি কান্না করে দিয়েছিলাম। একটু স্বাভাবিক হয়ে আবার গল্পটা রেকর্ড করা শুরু করি। আসলে জীবন যেখানে যেমন, কোথাও রঙিন আবার কোথাও বড্ড বেরঙিন। জীবন আমাদের কোথায় কোন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে তা আমরা কেউই জানি না। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, তাই বলে কষ্ট নিয়ে পড়ে থাকবেন এমনটা করা যাবে না। উঠে দাঁড়ান, নতুন করে বাঁচতে শিখুন, সমাজের সাথে তাল মিলিয়ে সুন্দর করে নিজের জীবন পরিচালনা করুন। জীবন সুন্দর, শুধু উপভোগ করতে শিখুন। তো যাই হোক, নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ আবির ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ আবির ফেসবুক পেজে মেসেজ করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।